আচ্ছা, তাহলে আমরা অলরেডি জানি যে ক্লোস্ট্রিডিয়াম গ্রুপের যে সদস্যগুলো আছে, ঠিক আছে, ক্লোস্ট্রিডিয়াম গ্রুপের যে মেম্বার গুলো আছে তারা কিন্তু আচ্ছা, তো ক্লোস্ট্রিডিয়াম গ্রুপের যে মেম্বার গুলো আছে তাদের কিছু ক্রাইটেরিয়া বা কিছু ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো তাহলে আমরা আগের দিন ক্লোস্ট্রিডিয়াম কেটে নিয়ে আলোচনা করেছি, আজকে হচ্ছে আমাদের ক্লোস্ট্রিডিয়াম পারফিনজেস এন্ড ক্লোস্ট্রিডিয়াম বোটুলিনিয়াম নিয়ে আমরা আলোচনা করবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে ক্লোস্ট্রিডিয়াম গ্রুপের সদস্যের মধ্যে আমরা আগে বলেছি যে এগুলো হচ্ছে আমার অ্যানারোবিক ব্যাকটেরিয়া, এবং এরা অবশ্যই অব্লিগেটিভ অ্যানারোবিক ব্যাকটেরিয়া, অর্থাৎ এদের জন্য অক্সিজেন হচ্ছে টক্সিক সাবস্টেন্স। অক্সিজেনের প্রেজেন্স থাকলে তারা কিন্তু সার্ভাইভ করতে পারে না। এবং আমরা বলেছিলাম নর্মাল কন্ডিশনে অ্যাক্টিভ ফর্ম হচ্ছে তাদের ভেজিটেটিভ ফর্ম, আর যখন তার একটা হার্শ এনভায়রনমেন্টে চলে আসে অথবা টক্সিক কোনো এনভায়রনমেন্টে চলে আসে অথবা এমন কোনো একটা এনভায়রনমেন্টে চলে আসে যে এনভায়রনমেন্টে তাদের সার্ভাইভ করা টাফ, ওকে, ওই ক্ষেত্রে তারা কি করে, স্পোর ফর্মেশন করে। তাহলে একইভাবে ক্লোস্ট্রিডিয়াম বোটুলিনামও সেম কাজ করে, যে এরা যেহেতু অব্লিগেটিভ অ্যানারোবিক ব্যাকটেরিয়া, এই জন্য অক্সিজেন ওদের জন্য টক্সিক, এবং এই জন্য সাধারণত ওরা এমন পরিবেশে অবস্থান করে যেখানে সাধারণত কোনো অক্সিজেন থাকে না বা অক্সিজেন ওখানে প্রবেশ করতে পারে না। আচ্ছা, এখন এই ক্লোস্ট্রিডিয়াম বোটুলিনাম এই নামটা করণ করা হয়েছিল স্পেশালি একটা স্পেসিফিক টক্সিনের থেকে। তারটা নাম হচ্ছে বোটুলিনাম টক্সিন, এবং এটা একটা স্পেসিফিক ডিজিজ ফর্মেশন করে যাকে আমরা বোটুলিজম বলি, ঠিক আছে। তাহলে আমাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, বিকজ এটা একদম ভ্যারিয়েবল একটা টপিক। এবং ক্লিনিক্যাল লাইফে আপনি এরকম পেশেন্ট অনেক বেশি পাবেন যারা বোটুলিজমে ভুগতেছে, হ্যাঁ, যাকে আমরা ফুড পয়জনিংও বলতে পারি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটাকে বলি ফুড বর্ন বোটুলিনাম। হ্যাঁ, এটা একটা ইনটক্সিকেশন প্রসেস। হ্যাঁ, আমাদের যে বোটুলিনাম আছে এটা কিন্তু কোনো ইনফেকশন না, ইটস নট ইনফেকশন। বোটুলিনাম কোনো ইনফেকশন নয়, ওকে। মাথায় রাখতে হবে যে আমরা ইউজুয়ালি বলি যে ব্যাকটেরিয়াল ইনফেকশন হচ্ছে, বাট এক্ষেত্রে কোনো ইনফেকশন হয় নাই। এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে ইনটক্সিকেশন প্রসেস। ইনটক্সিকেশন মানে হচ্ছে এখানে যে টক্সিনটা প্রোডাকশন হয়, যে বোটুলিনাম টক্সিন প্রডিউস হচ্ছে, এই টক্সিনটা মূলত এই ডিজিজটা ফর্ম করে, ঠিক আছে। আচ্ছা, এবং এই টক্সিনটা, ওকে, এই টক্সিনটার কিছু স্পেশাল ক্রাইটেরিয়া আছে। এই টক্সিনটার কিছু স্পেশাল ক্রাইটেরিয়া আছে, এই কারণে এই টক্সিনটা দিয়ে বিভিন্ন ডিজিজ প্রোডাকশন করা সম্ভব, ওকে। আচ্ছা, তাহলে ক্লোস্ট্রিডিয়াম বোটুলিনামটা বোটুলিনাম টক্সিন প্রোডাকশন করতেছে, যেটা একটা ইনটক্সিকেশন করতেছে, কোনো ইনফেকশন করতেছে না। এই ইনটক্সিকেশনটাকে আমরা বলতেছি বোটুলিজম অথবা ফুডবর্ন বোটুলিজম অথবা ফুড পয়জনিং, ওকে। আচ্ছা, তাহলে নর্মাল পজিশন যদি চিন্তা করি যে কোথায় আমাদের এই ক্লোস্ট্রিডিয়াম অবস্থান করে, আর তাহলে ইউজুয়ালি এটা সয়েলে অবস্থান করে, মাটির নিচে অবস্থান করে, যেখানে ইউজুয়ালি অক্সিজেন প্রবেশ করতে পারে না। আচ্ছা, আর অনেক সময় দেখা যায় যদি এটা মাটির অনেক কাছাকাছি অবস্থান করে, যেখানে এরা ইউজুয়ালি অক্সিজেনের সঙ্গে সংস্পর্শে থাকে, তখন এরা নিজেদেরকে কি করে, কনভার্ট করে ফেলে স্পোরে। এবং আমরা আগে বলেছিলাম যে স্পোর হচ্ছে ওই সকল অবস্থান, ওইটা একটা ফেজ, যে ফেজে আমার কোন একটা ব্যাকটেরিয়া মেটাবোলজিক্যালি ইনার্ট থাকে। অর্থাৎ ওই সময় আপনি যদি তার কে নিয়ে আলোচনা করেন বা তাকে যদি একটু দেখেন, আপনি দেখবেন যে ওই ব্যাকটেরিয়ার মধ্যে মেটাবলিক্যাল কোনো প্রসেস হচ্ছে না, সবকিছু যেন স্টপ হয়ে বসে আছে, ওকে। এবং ইউজুয়ালি এরা রেজিস্ট্যান্ট টু এনভায়রনমেন্ট, অর্থাৎ যে হার্শ এনভায়রনমেন্ট থাকুক কেন, এরা ইউজুয়ালি তাদেরকে প্রোটেক্ট করতে পারে এই স্টেজে গিয়ে, অর্থাৎ স্পোরেজে গিয়ে, ওকে। আচ্ছা, তো যখনই তারা আবার পূর্বের অবস্থায় ব্যাক করে, হ্যাঁ, পূর্বের অবস্থায় ব্যাক করে, তখন কি হয়, যে তারা তাদের অ্যাক্টিভ ফর্মে কনভার্ট হয়, অর্থাৎ ভেজিটেটিভ ফর্মে কনভার্ট হয়। আচ্ছা, এখন আমরা কি বলে, এখন আমরা আগে আগে ক্লাসে বলেছিলাম যে ক্লোস্ট্রিডিয়াম গ্রুপের সদস্যগুলো হচ্ছে সবগুলাই গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, সবগুলাই হচ্ছে ব্যাসিলাস, এবং সবগুলাই হচ্ছে আমার অব্লিগেটিভ অ্যানারোবিক ব্যাকটেরিয়া, ওকে। এগুলো আমরা কিন্তু অলরেডি জানি, এবং এরা ইউজুয়ালি স্পোর ফর্মেশন করে, অর্থাৎ স্পোর ফর্মিং ব্যাকটেরিয়া। এবং এদের কোনো ক্যাপসুল থাকে না, এরা নন ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া। এরা সাধারণত মোটাইল থাকে বিকজ দে কন্টেইন প্লাজেলা, ওকে। এবং এরা হিউজ অ্যামাউন্টের টক্সিন প্রোডাকশন করতে পারে, ঠিক আছে, টক্সিন প্রডিউসিং ব্যাকটেরিয়া। এগুলো আমরা আগের ক্লাসে ডিটেলস আলোচনা করেছি, বারবার বলতেছি বিকজ আপনি যদি মনে রাখতে পারেন, হ্যাঁ, এগুলো কিন্তু মনে রাখাটা, ওকে। আচ্ছা, তাহলে এরপর আমি যদি চলে যাই যে আমার এই যে বোটুলিনাম টক্সিনটা প্রডিউস হচ্ছে কখন প্রোডাকশন হচ্ছে, কারণ আমরা আগে বলতেছি যে ব্যাকটেরিয়া ইটসেলফ কোনো ডিজিজ প্রডিউস করে না, অর্থাৎ এটা ইনফেকশন করে না, এটা করে ইনটক্সিকেশন বাই দা প্রডিউস সাম ই টক্সিন হুইচ ইজ কল্ড বোটুলিনাম টক্সিন। তাহলে মনে রাখতে হবে এই যে বোটুলিনাম টক্সিন গুলো আছে এটা কিন্তু ডিজিজটা প্রোডাকশন করতেছে। এবং এমন হয় না যে এই ব্যাকটেরিয়াটা আপনার বডিতে প্রবেশ করার পরে সে বোটুলিনাম টক্সিন রিলিজ করতেছে, ঠিক এরকম না।
বিষয়টা হচ্ছে ডিফারেন্ট। ধরেন কোনো কারণে আপনি একটা ফুড প্রসেসিং করলেন, যাকে আমরা ক্যান ফুড বলি, ঠিক আছে? বিদেশে সাধারণত এই ক্যান ফুড গুলা প্রচলিত বেশি। যেখানে কি হয় যে আমাদের ফুড পার্টিকেলস গুলাকে আমরা একটা ক্যানের মধ্যে রেখে ওইটার মধ্যে থেকে বাতাস গুলাকে বের করে নিয়ে আসি, দেন আমরা এটাকে সিল করে দিই, যাতে করে কি হয় লং টাইম ধরে আমাদের ফুড গুলা কি করে ভালো থাকে। এটা একটা প্রসেস, ক্যানিং প্রসেস বলি আমরা। তো এই যে ক্যানিং প্রসেস গুলা বা সসেজ তৈরির যে প্রসেস গুলা, এগুলাতে কি হয় যে আলটিমেটলি আমরা এখান থেকে অক্সিজেন গুলাকে বের করে নিয়ে আসি। ওকে, এখন যদি এমন হয় যে কোনোভাবে ব্যাকটেরিয়াটা ওই ফুড পার্টিকেলস এর সঙ্গে রয়ে গেছে, হ্যাঁ, এবং আপনি যখন ওই জিনিসটাকে বা ফুড পার্টিকেলসটাকে ক্যানিং করে ফেললেন, অর্থাৎ ওই জায়গা থেকে অক্সিজেন গুলাকে বের করে নিয়ে আসলেন, তখন কি হলো যে আমার ব্যাকটেরিয়া গুলো কিন্তু একটা প্রপার পজিশনে চলে গেল, যেই এনভায়রনমেন্টে তারা খুব ভালোভাবে সার্ভাইভ করতে পারে, এরকম একটা এনভায়রনমেন্ট আপনি কিন্তু ক্রিয়েট করে দিলেন। বিকজ আমি আগে বলেছি এটা হচ্ছে একটা অব্লিগেটিভ অ্যানারোবিক ব্যাকটেরিয়া, অর্থাৎ ওদেরকে যদি আপনি প্রপারলি সার্ভাইভ করাতে চান, তাহলে এমন একটা এনভায়রনমেন্ট আপনাকে নিয়ে যেতে হবে যেখানে কোনো অক্সিজেন থাকবে না। তাহলে আমার এই যে ক্যানিং প্রসেসের ক্ষেত্রে কি হচ্ছে, আপনি সবগুলো অক্সিজেনকে কিন্তু বের করে ফেলতেছেন, কিন্তু অক্সিজেন থাকতেছে না, কোনো অক্সিজেন নাই। ওকে, তাহলে এখানে যদি আমার কোনো ব্যাকটেরিয়া রয়ে যায়, এই জায়গায় যদি আমার কোনো ব্যাকটেরিয়া রয়ে যায়, তাহলে কিন্তু সে যদি স্পোরও থাকে, ইউজুয়ালি এনভায়রনমেন্টে ও কিন্তু ভেজিটেটিভ ফর্মে থাকে না, কারণ আমরা জানি এনভায়রনমেন্ট ভর্তি কি অক্সিজেন। তাই এনভায়রনমেন্টে তাদের পক্ষে কখনোই সার্ভাইভ করা সম্ভব না। এই জন্য এনভায়রনমেন্টে সবসময় তারা স্পোর ফর্মে থাকে, ইউজুয়ালি তারা স্পোর ফর্মে থাকে। তাহলে ফুড পার্টিকেলস এর সঙ্গে যদি স্পোরটা থাকে এবং কোনোভাবে আপনি যদি ফুড পার্টিকেলস এর সঙ্গে সঙ্গে স্পোরটাকে ওইখানে কি করে ফেলেন, কন্টেইন করে ফেলেন, তখন কি হবে, প্রপার এনভায়রনমেন্টে এসে তারা তাদের অ্যাক্টিভ ফর্মে কনভার্ট হবে, অর্থাৎ ভেজিটেটিভ ফর্মে কনভার্ট হবে। এবং যখন তারা ভেজিটেটিভ ফর্মে কনভার্ট হবে, তখন কি করবে, তখন তারা ওইখানে প্রলিফারেশন করা স্টার্ট করবে, এবং প্রলিফারেশন করে তারা হিউজ অ্যামাউন্টের ক্লোস্ট্রিডিয়াম, বোটুলিনাম ব্যাকটেরিয়া কি করবে, ক্রিয়েট করবে। অর্থাৎ এখানে আমার যদি 10টা স্পোর থাকে, এখান থেকে হাজার হাজার লক্ষ লক্ষ বোটুলিনাম ব্যাকটেরিয়া চলে আসবে, এবং আলটিমেটলি তারা কি করবে, কন্টিনিউয়াসলি বিভিন্ন এনজাইম রিলিজ করা শুরু করবে, বিভিন্ন টক্সিন রিলিজ করা শুরু করবে। এরকম একটা টক্সিনের নাম হচ্ছে আমার বোটুলিনাম টক্সিন। তাহলে এই টক্সিনটা কিন্তু সে আগেই তৈরি করে রাখছে, আপনি যখন ফুডটা খান নাই তার আগে কিন্তু এই পুরো ফুড ক্যান ভর্তি কি আছে, বোটুলিনাম ব্যাকটেরিয়া আছে, এবং তার সঙ্গে সঙ্গে তার টক্সিন গুলো আছে। কিন্তু তাহলে আপনি যখন এই ক্যানটাকে খুলবেন, খুলে যখন এটাকে খাবেন, তখন কিন্তু আপনি প্রিফর্মড টক্সিন গুলাকে খেলেন। কারণ এই টক্সিন গুলো এমন না যে ব্যাকটেরিয়া গুলো আপনার বডিতে গিয়ে তারপর টক্সিন প্রডিউস করবে, বরং ব্যাকটেরিয়া গুলা এই ক্যানে থাকা অবস্থায় কিন্তু অলরেডি টক্সিন প্রডিউস করে ফেলেছে। ঠিক আছে, তাহলে এখানে যে টক্সিন গুলো আছে তারা কিন্তু প্রিফর্ম টক্সিন, আমরা এই ওয়াটাকে বলি এটা হচ্ছে প্রিফর্ম টক্সিন। ঠিক আছে, তাহলে প্রিফর্ম টক্সিনটা আপনার কোথায় যাচ্ছে, আপনার বডিতে যাচ্ছে, এবং দেন সে কি করতেছে, ডিজিজ প্রডিউস করতেছে। এই জন্য আমরা কি বলতেছি, যেটা কোনো ইনফেকশন না, এটা একটা ইনটক্সিকেশন প্রসেস, বিকজ এটা টক্সিনের মাধ্যমে আপনার বডিতে ডিজিজ প্রডিউস করতেছে, সো ইট ইজ দ্য ইনটক্সিকেশন প্রসেস। ওকে, তাহলে এখানে যে টক্সিনটা প্রডিউস হচ্ছে ইট ইজ দ্য প্রিফর্ম টক্সিন, অর্থাৎ টক্সিনটা আগে থেকেই তৈরি হয়ে বসে আছে। ওকে, টক্সিনটা আগে থেকেই তৈরি হয়ে বসে আছে। আচ্ছা, এখন মজার বিষয়টা হচ্ছে যে আমরা এই ব্যাকটেরিয়া গুলো একটা সমস্যা আছে। এই ব্যাকটেরিয়া গুলো আমি বলেছিলাম না কন্টিনিউয়াসলি এনজাইম রিলিজ করে। হ্যাঁ, তো যখন আপনি এই ক্যান ফুডের মধ্যে ব্যাকটেরিয়া গুলো রাখবেন বা স্পোর গুলোকে রাখবেন, তখন তারা কি করবে, বিভিন্ন এনজাইম রিলিজ করবে, এবং এই এনজাইম গুলা করবে কি করবে, এই যে ফুডের মধ্যে যে সুগার গুলো আছে, বিভিন্ন ফুডের মধ্যে যে সুগার গুলো আছে, এই সুগার গুলাকে তারা ব্রেক করে ফেলবে, এবং সুগার গুলাকে ব্রেক করে তারা কি করবে, ওই সুগার গুলাকে শর্ট চেইন ফ্যাটি অ্যাসিডে কনভার্ট করবে। এবং যখন সুগার গুলা ব্রেক হয়ে শর্ট চেইন ফ্যাটি অ্যাসিডে কনভার্ট হয়, তখন সেখান থেকে প্রচুর পরিমাণ অক্সিজেন রিলিজ হয়। কারণ কি, ধরেন সুগারের মধ্যে কার্বন ছিল 6টা, ঠিক আছে, আপনি যে শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড তৈরি করছেন, ধরেন এখন 2টা ফ্যাটি অ্যাসিড তৈরি করছেন, দুই চেইন বিশিষ্ট, তাহলে কয়টা হলো, 2 দুগুণা 4, 4টা, তাহলে কিন্তু স্টিল কিন্তু 2টা কার্বন রয়ে গেছে। প্লাস আমরা জানি যে আমাদের যে সুগার গুলো আছে তাদের মধ্যে প্রচুর পরিমাণ অক্সিজেন থাকে, প্রচুর পরিমাণ হাইড্রোজেন থাকে, তখন এই কার্বন আর অক্সিজেন মিলে কি তৈরি করবে, কার্বন ডাই অক্সাইড, এবং হাইড্রোজেন গুলো আলাদা করে রিলিজ হয়ে কি তৈরি করবে, হাইড্রোজেন গ্যাস। অর্থাৎ এই ব্যাকটেরিয়া গুলা যখন সুগার গুলাকে এনজাইম দ্বারা মেটাবোলাইজ করবে, তখন ছোট ছোট আকৃতির কিছু শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড তৈরি হবে, আর বাদ বাকি যে কার্বন, অক্সিজেন এবং হাইড্রোজেন আছে, এদের মধ্যে কিছু রিঅ্যাকশন হবে, তখন কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হবে এবং হাইড্রোজেন গ্যাস তৈরি হবে। তখন আপনি যখন এই ক্যানটাকে ওপেন করবেন, আপনি দেখবেন এই ক্যান থেকে একটা ঝাঁঝালো গন্ধ বের হয়ে আসবে, বা একটা কি বলে প্রেসারাইজ একটা বাতাস বের হয়ে আসবে।
তাহলে আপনি বুঝতে পারবেন যে এখানে বাতাস কেন বের হয়েছে, এখানে বাতাস থাকার কথা না, এটা কোথেকে আসছে, ফ্রম দা কার্বন ডাইঅক্সাইড এন্ড হাইড্রোজেন গ্যাস। ঠিক আছে, তাহলে এগুলা তখন বাতাসটা যখন বের হয়ে আসবে তখন বুঝতে পারবেন যে এখানে কি ছিল, যে আমার বোটুলিনাম কি বলে ব্যাকটেরিয়া ছিল, ক্লোস্ট্রিডিয়াম বোটুলিনাম ছিল, এখানে এটা একটা বোঝার বিষয় আর কি। তো যাই হোক, তাহলে বুঝতে পারবেন যখন আপনি ক্যানটা ওপেন করবেন তখন একটা ফুস করে একটা আওয়াজ হবে। ঠিক আছে, ডিউ টু প্রেসারাইজ কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেনের জন্য। ওকে, এখন আসেন, এখন আসেন যে আমরা চলে যাই আমাদের এই ব্যাকটেরিয়াটা যখন বডিতে প্রবেশ করলো। ঠিক আছে, আপনি যখন এই ক্যান ফুডটা প্রসেস করলেন, খেলেন, তখন কি হচ্ছে এই ব্যাকটেরিয়াটা তো যাবে বডিতে, কিন্তু মজার বিষয় হচ্ছে ব্যাকটেরিয়া যাবে, এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আপনার টক্সিনটা গেল। তাহলে এই টক্সিন গুলা মানে প্রিফর্ম টক্সিন গুলা যখন আপনার বডিতে গেল, আলটিমেটলি সেটা গার্ড থেকে কি হবে, ব্লাড দ্বারা অ্যাবজর্বড হবে, এবং আলটিমেটলি কি হবে, এই ব্লাডের মাধ্যমে এই টক্সিন গুলা সারা বডিতে ঘুরতে 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 একটা সময় গিয়ে কই চলে যাবে, নিউরোভাস্কুলার জাংশনে চলে যাবে। নিউরোমাস্কুলার জাংশনে চলে যাবে। নিউরোমাস্কুলার জাংশন কি আমরা বলে জানি, যেখানে আমাদের মাসেল আছে, যে জায়গায় আমাদের মাসেল আছে সেখানে কিছু কি হয়, আমাদের নার্ভ এন্ডিংস এসে শেষ হয়, সেখানে কিছু নার্ভ এন্ডিংস এসে শেষ হয়। তাহলে আমরা জানি এই জায়গাগুলোতে প্রচুর পরিমাণ ব্লাড সার্কুলেশন থাকে। তাহলে যখন আপনি এই প্রিফর্ম টক্সিন গুলাকে ইনজেকশন করলেন, খেয়ে ফেললেন, তখন আলটিমেটলি কি হলো, এটা গার্ড থেকে ব্লাডে অ্যাবজর্ব হলো, এবং ওখান থেকে ব্লাড সার্কুলেশনের মাধ্যমে তারা কোথায় চলে আসলো, তারা নিউরোমাস্কুলার জাংশনে চলে আসলো। এবং নিউরোমাস্কুলার জাংশন এসে কি হবে, তারা এই নার্ভ এন্ডিংস দ্বারা, নার্ভ টার্মিনাল দ্বারা রিঅ্যাবজর্ব হবে, পুনরায় অ্যাবজর্ব হবে। অর্থাৎ এই টক্সিন গুলা, এই ছোট ছোট টক্সিন গুলা এই নার্ভ এন্ডিংস এর মধ্যে কি করবে, প্রবেশ করবে। ওকে, আচ্ছা, এন্ড যখন তারা নার্ভ এন্ডিংস এ প্রবেশ করে তখন কি হয়, আসলে কি প্রবলেম হয় নার্ভ এন্ডিংস এ প্রবেশ করলে বা কি হবে, দেখি আমরা। দেখেন যখন এরা এই টক্সিন গুলা নার্ভ এন্ডিংস এ প্রবেশ করে তখন তারা একটা কাজ করে, কি কাজ করে দেখেন। আমরা আগে এগুলো পড়েছি, গত ক্লাসেও যখন ডায়াবেটিস পড়েছিলাম তখন এগুলো পড়েছি, অনেকবার পড়া হয়েছিল, যে একটা নার্ভ এন্ডিংস থেকে বা কোন একটা সেল থেকে যখন কোনো ভ্যাসিকল রিলিজ হয়, এটাকে আমরা বলি এক্সোসাইটোসিস প্রসেস। মানে আমার ভ্যাসিকল গুলা কি হয়, আমার কোন একটা সেল থেকে যখন সেলের বাইরে নিঃসরিত হয়, এই প্রসেসকে আমরা বলি কি প্রসেস, এক্সোসাইটোসিস প্রসেস। না, এক্সো মানে বের হয়ে যাওয়া, সাইটোসিস মানে ফ্রম দ্য সেল। সো এক্সোসাইটোসিস প্রসেসের মাধ্যমে কি হয়, আমার এই ভ্যাসিকল গুলা কোন একটা সেল থেকে বের হয়ে যায়। তাহলে এই যে নার্ভ এন্ডিংসটা, এটা তো ওয়ান কাইন্ড অফ সেল লাইক স্ট্রাকচার না। আচ্ছা, তাহলে এখান থেকে যখন ভেসিকল গুলো বের হবে তখন কিন্তু একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে, সেটাকে আমরা কি বলি, আমরা বলি ক্যালসিয়াম মিডিয়েটেড এক্সোসাইটোসিস। অর্থাৎ ক্যালসিয়াম গুলো প্রবেশ করে কি করে, এখানকার যে প্রোটিন গুলা, যাকে আমরা স্নেয়ার প্রোটিন বলি, এই প্রোটিন গুলোর নাম হচ্ছে স্নেয়ার প্রোটিন। ওকে, এটার নাম হচ্ছে ভি স্নেয়ার, এটার নাম হচ্ছে টি স্নেয়ার, এগুলো দরকার নেই। আচ্ছা, যাই হোক, ভি স্নেয়ার টি স্নেয়ার মধ্যে কি হয়, কানেকশন হয়। যখন এটা কানেকশন হয় তখনই শুধুমাত্র কি হয়, এই ভ্যাসিকল গুলা আমার সেল মেমব্রেনের সঙ্গে ফিউজ হয়ে যায় এবং ভিতরকার সাবস্টেন্স গুলা আমার এই ক্লেফটের মধ্যে রিলিজ হয়, এটা একটা রুলস। আচ্ছা, কিন্তু যখন টক্সিন গুলা অ্যাবজর্ব হবে ফ্রম দ্য নার্ভ এন্ডিংস দ্বারা, তখন তারা কি করবে, এই ভি এবং টি স্নেয়ারের মধ্যে যে কানেকশন, সেই কানেকশনটাকে ব্রেক করে দিবে। অর্থাৎ এই টক্সিন গুলা ভিএসনিয়ার এবং টিএসনিয়ার এর মধ্যে কানেকশনটাকে ব্রেক করে ফেলে, এবং এজ আ রেজাল্ট ভি এবং টি যখন কানেকশন করতে পারে না, তখন আর ভ্যাসিকল গুলা আমার মেমব্রেনের সঙ্গে ফিউজ হয় না, এবং এজ আ রেজাল্ট আমার ভ্যাসিকলের মধ্যে যে সাবস্টেন্স গুলো আছে তারা কিন্তু আর রিলিজ হইতে পারে না। এখন মজার কথা হচ্ছে এখানে 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 আমরা কি জানি, যে নার্ভ গুলো অনেক রকমের সাবস্টেন্স রিলিজ করে, অনেক রকমের নিউরো ট্রান্সমিটার রিলিজ করে, কিন্তু নিউরোমাস্কুলার জাংশনে কোন নিউরো ট্রান্সমিটার রিলিজ হয়, আমরা এটা জানি যে নিউরোমাস্কুলার জাংশনে সবসময় অ্যাসিটাইল কোলিন রিলিজ হয়। ওকে, তাহলে বোঝা যাচ্ছে যে এই ব্যাকটেরিয়ার টক্সিন গুলা আলটিমেটলি কি করতেছে, অ্যাসিটাইল কোলিন রিলিজ করতে দিচ্ছে না। এখন কোশ্চেন হচ্ছে ভাই, অ্যাসিটাইল কোলিন যদি রিলিজ না হয় তাহলে প্রবলেমটা কি, আপনাকে মাথায় রাখতে হবে অলওয়েজ নিউরোমাস্কুলার জাংশন থেকে অল্প অল্প পরে অ্যাসিটাইল কোলিন কন্টিনিউস রিলিজ হয়। কেন, কারণ আপনাকে মাথায় রাখতে হবে এটা, যে আমাদের মাসেল গুলা সবসময় সেমি কনস্ট্রিক্টেড পজিশনে থাকে। আমাদের মাসেল গুলো কখনোই রিল্যাক্সড হয়ে থাকে না, আবার কখনো কন্ট্রাক্টেড হয়ে থাকে না, একটা মিডিয়াম পজিশন থাকে, এরকম বলে সেমি কনস্ট্রিক্টেড পজিশন। অর্থাৎ তাদের মধ্যে একটা টোন সবসময় কন্টেইন থাকে। যদি আপনি চান সেটাকে রিল্যাক্স করতে পারবেন, যদি আপনি চান সেটাকে আরো কন্ট্রাক্টেড করতে পারবেন, কিন্তু নর্মালি আপনি যখন স্বাভাবিকভাবে থাকেন, আপনি যখন সাবকনশিয়াস মাইন্ডে থাকেন, তখন কিন্তু আপনার মাসেল গুলা সেমি কনস্ট্রিক্টেড পজিশনে থাকে। আমার প্রচন্ড হাসি আসতেছে, আমার খালি হাসি হাসি হয় দিদি।
আচ্ছা, তাহলে এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। কিন্তু তাহলে অ্যাসিটাইলকোলিন যদি রিলিজ না হয় তাহলে আমাদের এই মাসেল গুলো সব সময় কি থাকবে, রিল্যাক্সড অবস্থায় থাকবে। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, কি বললাম তাহলে সবসময় এটা রিল্যাক্স পজিশন থাকবে। কোন মাসেল গুলা? আমাদের হোল বডি মাসেল গুলা। ওকে? আচ্ছা। আর আপনি যদি কন্ট্রাক্টেড করাতে চান তখন সেটা কন্ট্রাকশন হবে না। তাহলে এই যে মাসেল গুলো রিল্যাক্সড হয়ে গেল, মাসেল গুলো কন্ট্রাকশন হচ্ছে না। এই ধরনের প্যারালাইসিস কে আমরা বলি ফ্লাসিড টাইপ প্যারালাইসিস। দেয়ার আর টু টাইপস অফ প্যারালাইসিস, স্পাস্টিক প্যারালাইসিস এবং ফ্লাসিড প্যারালাইসিস। তাহলে মনে রাখতে হবে যখন নিউরোমাসকুলার জাংশনে কোনো নিউরোট্রান্সমিটার কাজ করতেই পারে না, তখন যে প্যারালাইসিস ডেভেলপ করে তাকে আমরা বলি ফ্লাসিড প্যারালাইসিস। আর স্পাস্টিক প্যারালাইসিস হচ্ছে যখন লং টাইম ধরে কোনো নিউরোট্রান্সমিটার তার রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করে থাকে, প্রাথমিক অবস্থায় সেটা কন্ট্রিক্ট করবে, পরবর্তী অবস্থায় ওই কনস্ট্রিক্টেড অবস্থাটা প্রলংড হবে। কিন্তু ওই কনস্ট্রিক্টেড অবস্থা কে আপনি রিল্যাক্স করতে পারবেন না। এই ধরনের প্যারালাইসিসকে আমরা বলি স্পাস্টিক প্যারালাইসিস। আচ্ছা, এটা এখন এই টপিকের অংশ না, আমরা ওটা যাচ্ছি না। তাহলে আমরা বলতে চাচ্ছি যে এখানে যে প্যারালাইসিসটা হবে সেটা হচ্ছে ফ্লাসিড টাইপ অফ প্যারালাইসিস। কোন প্যারালাইসিস? ফ্ল্যাসিড। কেন ফ্ল্যাসিড টাইপ প্যারালাইসিস? আমি আগে বলেছি ফ্ল্যাসিড টাইপ অফ প্যারালাইসিস তখনই হবে যখন নিউরোট্রান্সমিটার গুলা কাজ করতে পারে না, অর্থাৎ এখানে অ্যাসিটাইলকোলিন তো রিলিজ হতে পারতেছে না। তাহলে অ্যাসিটাইলকোলিন যদি রিলিজ না হতে পারে তাহলে আলটিমেটলি সে কি তার রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করতে পারবে? পারবে না। আর সে যদি তার রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করতে না পারে তাহলে অবশ্যই এখানে কোনো মাসেল কন্ট্রাকশন পসিবল নয়। তাহলে এখানে যে প্যারালাইসিস ডেভেলপ করবে তাকে আমরা বলি ফ্লাসিড টাইপ অফ প্যারালাইসিস। ওকে? আচ্ছা, তাহলে এটা হচ্ছে মেকানিজম অফ অ্যাকশন অফ দ্য বোটুলিনাম টক্সিন। আচ্ছা, এখন মনে রাখতে হবে যে এই টক্সিন গুলো অনেকগুলো টাইপ আছে। ইউজুয়ালি 8 টাইপস এর টক্সিন আছে। এ থেকে এইচ পর্যন্ত 8 ধরনের টক্সিন টাইপ আছে। আপনি বলতে পারেন যে ভাই টক্সিন টাইপের প্রয়োজন কি? কারণ এটা হচ্ছে আমরা যখন এই টক্সিন গুলোর জন্য অ্যান্টিটক্সিন সিরাম তৈরি করেছি বা অ্যান্টিটক্সিন তৈরি করেছি, তখন কিন্তু আমাকে মাথায় রাখতে হবে যে আমি কোন টক্সিনের বিরুদ্ধে কাজ করতে যাচ্ছি। আমি কি এর বিরুদ্ধে, আমি কি ডি এর বিরুদ্ধে, বা আমি কি জি এর বিরুদ্ধে কাজ করতে যাচ্ছি। এই জন্য আমার টক্সিনের টাইপগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে? তাহলে ইউজুয়ালি 8 টাইপস এর টক্সিন এখন পর্যন্ত আবিষ্কৃত হয়েছে ফ্রম দ্য বোটুলিনাম থেকে। আচ্ছা, বুঝলাম আমরা এই ব্যাপার। ওকে, এখন কোশ্চেন হচ্ছে যে আমার এই যে মাসেল গুলো প্যারালাইজড হচ্ছে, কোন মাসেল গুলো সর্বপ্রথম ইনভলভ হচ্ছে? কারণ আমি আগে বলেছি আমাদের ফ্লাসিড টাইপ অফ প্যারালাইসিস হবে, কিন্তু এটা এমন না যে একই সঙ্গে বডি সব মাসেলের মধ্যে ফ্লাসিড প্যারালাইসিস পাবে। সবসময় একটা প্যারালাইসিসের একটা স্টার্টিং পয়েন্ট থাকে এবং ওই পয়েন্ট থেকে সে সাধারণত এক্সপ্যান্ড করে বা স্প্রেড করে। তাহলে এক্ষেত্রেও কি সেটা স্বাভাবিক যে আমার মাসেল গুলো যখন প্যারালাইসিস হওয়া শুরু করবে কোনো একটা রিজিয়ন থেকে সেই প্যারালাইসিস স্টার্ট করবে। ইউজুয়ালি কোন রিজন থেকে? তো বলা হচ্ছে ইউজুয়ালি এটা ফেস রিজিয়ন থেকে শুরু করবে। ইউজুয়ালি এটা ফেস রিজিয়ন থেকে শুরু করবে। সর্বপ্রথম যেটা হবে সেটা হচ্ছে আইয়ের যে মাসেল গুলো আছে, আইয়ের যে মাসেল গুলো আছে, অকুলার মাসেল, হ্যাঁ, এক্সট্রা অকুলার যে মাসেল গুলা, ইন্ট্রাকুলার না, এক্সট্রা অকুলার যে মাসেল গুলো আছে সেই মাসেল গুলো ফার্স্টে আপনি মুভমেন্ট করতে পারবে না। অর্থাৎ প্যারালাইসিসটা সর্বপ্রথম শুরু হবে অকুলার মাসেল দিয়ে। সেখান থেকে ফেসিয়াল মাসেল, অর্থাৎ আপনি মুখের যে ভাবভঙ্গি, আমরা যে বিভিন্ন রকমের মুখের ভঙ্গি করি, এই ভঙ্গিগুলার ফেশিয়াল এক্সপ্রেশন লস হয়ে যাবে, যেটা আমরা বলি ফেশিয়াল এক্সপ্রেশন। অর্থাৎ পেশেন্টের ফেশিয়াল এক্সপ্রেশন লস হয়ে যাবে। তারপর কি হবে? তার পেশেন্টের ল্যারেঞ্জিয়াল মাসেল গুলা এবং ফ্যারেঞ্জিয়াল মাসেল গুলা কাজ করবে না, অর্থাৎ পেশেন্ট প্রপারলি চুইং করতে পারবে না, চাবাইতে পারবে না, সোয়ালো করতে পারবে না, গিলতে পারবে না। ওকে? এবং আলটিমেটলি এরপর রেসপিরেটরি মাসেল গুলো ইনভলভ হবে, এরপর অ্যাবডোমিনাল মাসেল গুলো ইনভলভ হবে, এরপর আপনার হাত পায়ে মাসেল গুলো ইনভলভ হবে। তাহলে কি হচ্ছে দাঁড়াইলো? সর্বপ্রথম শুরু হলো আপনার আই মাসেল দিয়ে এবং আলটিমেটলি এটা নিচের দিকে এক্সপ্যান্ড করতেছে। আমি আগের ক্লাসে বলেছিলাম যে আমাদের প্যারালাইসিসের প্যাটার্ন দুই রকম। একটা হচ্ছে অ্যাসেন্ডিং টাইপ অফ প্যারালাইসিস, আর একটা হচ্ছে ডিসেন্ডিং টাইপ অফ প্যারালাইসিস। তাহলে মাসেল কোন একটা প্যারালাইসিস যদি উপর থেকে নিচের দিকে যায়, মানে আপনার হেড থেকে টোয়ের দিকে যায় বা হেড থেকে এক্সট্রিমিটি দিকে যায়, এই ধরনের মাসেল প্যারালাইসিসকে আমরা বলি ডিসেন্ডিং টাইপ অফ প্যারালাইসিস। আর যদি এমন হয় কোন একটা প্যারালাইসিস সর্বপ্রথম আপনার পায়ে আসছে, এরপর থেকে অ্যাবডোমিনাল মাসেল, তারপর রেসপিরেটরি মাসেল, তারপর সবার শেষে গিয়ে ফেস ইনভলভ করলো, তাহলে সেই ধরনের মাসেল প্যারালাইসিসকে আমরা বলবো অ্যাসেন্ডিং টাইপ অফ প্যারালাইসিস। তাহলে এখানে বুঝতে পারতেছেন যদি সর্বপ্রথম আই মাসেল গুলা, তারপর ফেস মাসেল, ফ্যারেঞ্জিয়াল মাসেল, রেসপিরেটরি মাসেল, অ্যাবডোমিনাল মাসেল হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে প্যারালাইসিসটা হচ্ছে ডিসেন্ডিং টাইপ অফ প্যারালাইসিস। ওকে? আচ্ছা, আচ্ছা, এখন মাথায় রাখতে হবে যে আমাদের এই প্যারালাইসিসটা এভাবে হবে। ঠিক আছে? এখন একটা কথা মাথায় রাখতে হবে যে আমাদের এই যে অটোনমিক নার্ভাস সিস্টেম, এই আমাদের যে এখানে প্যারালাইসিস হচ্ছে, এখানে শুধুমাত্র এই মাসেল গুলো নয়, মানে এই যে স্পেসিফিক নার্ভ গুলো নয়, বরং অটোনমিক নার্ভাস সিস্টেম কিন্তু ইনভলভ হচ্ছে। বিকজ আমরা জানি অটোনমিক নার্ভাস সিস্টেম থেকে অনেকগুলো জায়গা থেকে কি হয়, আমাদের অ্যাসিটাইলকোলিন রিলিজ হয়। তাহলে যে যে জায়গাগুলো অটোনমিক নার্ভাস সিস্টেম আছে সবগুলো জায়গায় ইনভলভ হবে। ওকে?
একটু দাঁড়াতে শুনি। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে অটোনমিক নার্ভাস সিস্টেমে কিন্তু অ্যাসিটাইলকোলিনের সঙ্গে সম্পর্কিত। তাহলে অ্যাসিটাইলকোলিন যেহেতু এখানে প্রবলেম হবে, তাহলে অটোনমিক নার্ভাস সিস্টেম কিন্তু সিভিয়ারলি এফেক্টিভ হবে আমাদের এই ক্ষেত্রে। আচ্ছা, এখন আসেন, এই ক্ষেত্রে দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে আমাদের কিছু নার্ভ ইনভলভ হয়, স্পেশালি আমাদের নার্ভ নাম্বার 9, নার্ভ নাম্বার 10, 11 এবং 12, এই যে চারটা নার্ভ ইনভলভ হয়। যদি চারটা নার্ভ ইনভলভ হয় তখন যে কন্ডিশন ডেভেলপ করে তাকে আমরা বলি বালবার পালসি। দেয়ার টু টাইপস অফ পালসি, বালবার পালসি এন্ড সিউডো বালবার পালসি। তো দরকার নেই আপাতত, মেডিসিনে গিয়ে বুঝবেন। তো যাই হোক, এখানে আমাদের মাথায় রাখতে হবে চারটা নার্ভ প্রপারলি ইনভলভ হতে পারে, তখন আমাদের এই কন্ডিশনটাকে বলি বালবার পালসি হতে পারে, ঠিক আছে। আচ্ছা, ডিসেন্ডিং প্যারালাইসিস বলেছি। এখন আসেন কি কি সিমটম নিয়ে প্রেজেন্ট করবে। কারণ আমরা আগে বলেছি এখানে কেন এত সিমটম ডেভেলপ করবে, বিকজ হিউজলি আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেম আমাদের বডি সব জায়গায় কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে। আর যেহেতু আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেম প্রচুর বড় জায়গা জুড়ে মানে থাকে, এই জন্য এখানে প্রচুর পরিমাণ সিমটম ডেভেলপ করবে। তাহলে তাহলে যদি 9, 10, 11 এবং 12 নম্বর নার্ভ ইনভলভ হয়, তাহলে কি কি ডেভেলপ করবে, প্লাস আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেম গুলো যেহেতু ইনভলভ হচ্ছে, তাহলে ওগুলোর সঙ্গে সম্পর্কিত সিস্টেম গুলো কিন্তু আমাদের প্রবলেমের মধ্যে পড়ে যাবে। তাহলে কি কি সিমটম নিয়ে একটা বোটুলিজমের পেশেন্ট আপনার কাছে প্রেজেন্ট করবে। প্রথমটা হচ্ছে ডাবল ভিশন, তারপর হচ্ছে ড্রুপিং আইলিড, তার আইলিডটা পড়ে যাবে, ড্রুপিং আইলিড, ঠিক আছে। তারপর হচ্ছে ইনএবিলিটি টু মেক ফেশিয়াল এক্সপ্রেশন এবং ডিফিকাল্টি অফ সোলিং। কারণ আমরা আগে বলেছি যে আমাদের অকুলার মাসেল গুলো কাজ করবে না। তাহলে অকুলার মাসেল গুলো যদি কাজ না করে, ঠিক আছে, ইন্ট্রাকুলার অ্যাজ ওয়েল অ্যাজ এক্সট্রা অকুলার, সামটাইমস ইন্ট্রাকুলার করতে পারে, খুবই রেয়ার। ইন্ট্রাকুলার মাসেল যদি কাজ না করে, তাহলে কি হবে, আমার চোখের যে প্রপার ভিশনের প্রসেসটা সেটা মেনটেন হবে না। তখন আপনি কি দেখবেন, সবকিছু ডাবল ডাবল দেখবেন। 2 নম্বর হচ্ছে এক্সট্রাকুলার মাসেল, অর্থাৎ আমাদের যে আইলিডের যে মাসেল গুলো আছে সেই মাসেলটা যদি কাজ না করতে পারে, স্পেশালি আমাদের উপরে অরবিকুলারিস অকুলাই অথবা সুপেরিয়র প্যালপেব্রি লিভাটর, লিভাটর সুপেরিয়র প্যালপেব্রি লিভাটর, এই মাসেলগুলো যদি কাজ করতে না পারে, তখন কি হবে, আমার আইলিডটা ড্রুপ করবে। আমরা বলি ড্রুপিং আইলিড, মানে আমার আইলিডটা আমি খুলতে পারবো না। ইউজুয়ালি মাথায় রাখবেন আমাদের দুটো আইলিড আছে, আপার আইলিড, লোয়ার আইলিড। লোয়ার আইলিড আমরা মুভ করাই না, মুভ করাই হচ্ছে আপার আইলিড, ওকে। তাহলে এই আপার আইলিডটা বেশি ইম্পর্টেন্ট, তাহলে মুভমেন্ট করাইতে হয় আপার আইলিড। তাহলে যদি আপনি আপার আইলিডের মাসেলগুলোকে প্যারালাইসিস করে ফেলেন, তাহলে কিন্তু আপনি ইচ্ছা করলে এই মাসেলটাকে আর ওপেন করতে পারবেন না, ঠিক আছে, অর্থাৎ আপার আইলিডটাকে আপনি ওপেন করতে পারতেছেন না। তাহলে কি হবে, আপার আইলিডটা আপনার ইচ্ছা সত্ত্বেও পড়ে থাকবে, ড্রুপ হয়ে বসে থাকবে, এটা আমরা বলি ড্রুপিং আইলিড। তারপর কি হবে, ফেশিয়াল মাসেলগুলো যখন প্যারালাইসিস হয়ে যাবে, তখন আপনি ফেশিয়াল এক্সপ্রেশন শো করতে পারবেন না। কারণ আপনাকে তো ফেশিয়াল এক্সপ্রেশন শো করতে হলে কি করতে হয়, মাসেলগুলোকে কন্ট্রাক্ট করাতে হচ্ছে, কিন্তু মাসেলগুলো তো রিল্যাক্সড হয়ে বসে আছে, তাহলে আপনি কিভাবে ফেশিয়াল এক্সপ্রেশন শো করবেন। এরপর হচ্ছে ডিফিকাল্টি সোলিং, আপনি গিলতে পারবেন না, কারণ ফ্যারেঞ্জিয়াল মাসেলগুলো যখন প্যারালাইসিস হয়ে যাবে, তখন আপনি চাইলেও আপনার পক্ষে কি গেলাটা সম্ভব হবে না, গিলতে আপনার কষ্ট হবে, হ্যাঁ, সামটাইম ব্যথা হইতে পারে। আচ্ছা, একে আমরা বলি ডিসপেজিয়া বা অরাইনোফেজিয়া, ওকে। আচ্ছা, আর রেসপিরেটরি মাসেল যদি কাজ না করে, তখন আপনার রেসপিরেটরি ডিস্ট্রেস হবে। এই জন্য বোটুলিজম এর পেশেন্টের ক্ষেত্রে আমরা যদি প্রথমে ট্রিটমেন্ট যখন দিই, তখন আমরা কিন্তু এনশিওর করি যে পেশেন্টের রেসপিরেটরি মাসেলগুলো কাজ করতেছে কিনা, তার রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে কিনা। যদি রেসপিরেটরি ডিস্ট্রেস থাকে, সেক্ষেত্রে পেশেন্টকে আমরা কি দিই, অক্সিজেন সাপ্লাই দিই, ওকে। আচ্ছা, এরপর আসেন আর কি হতে পারে, এরপর হচ্ছে অ্যাডিশন টু দা এই মেন সিমটমগুলোর সঙ্গে কিছু অ্যাডিশনাল সিমটম থাকবে। অ্যাডিশনাল সিমটম কোনগুলো, ওই যে আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেম, বিকজ আমরা জানি অ্যাসিটাইল কোলিন এটা হচ্ছে প্যারাসিম্পেথেটিক এর পার্ট, অ্যাসিটাইল কোলিন হচ্ছে প্যারাসিম্পেথেটিক এর পার্ট, এটা আমি পড়েছি। সো অ্যাসিটাইল কোলিন যেহেতু প্যারাসিম্পেথেটিক এর পার্ট, তাহলে যেহেতু অ্যাসিটাইল কোলিন ফাংশনাল না, যেহেতু অ্যাসিটাইল কোলিন ফাংশনাল না, তাহলে অ্যাসিটাইল কোলিন যে যে কাজগুলো করতে পারতো সেই কাজগুলো আর মেনটেন হবে না। তাহলে প্রথমটা হচ্ছে ড্রাই মাউথ। আমরা জানি প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম আমাদের বডির সিক্রেশনের সঙ্গে সম্পর্কিত। তাহলে আমাদের বডির যতগুলো সিক্রেশন আছে, সবগুলো সিক্রেশন কিন্তু প্যারাসিম্প্যাথেটিক কন্ট্রোল করে, মানে অ্যাসিটাইল কোলিন কন্ট্রোল করে। তাহলে অ্যাসিটাইল কোলিন যদি কাজ করতে না পারে, তাহলে আমাদের সিক্রেশন গুলো প্রপারলি আর মেনটেন হবে না, অর্থাৎ পেশেন্টের সোয়েটিং হবে, সরি পেশেন্টের কি বলে
মুখ দিয়ে কোনো স্যালাইভারি সিক্রেশন হবে না, অ্যাজ এ রেজাল্ট পেশেন্টের ড্রাই মাউথ ডেভেলপ করবে। ঠিক আছে? আচ্ছা, কিন্তু সোয়েটিং কিন্তু সমস্যা হবে না, কারণ আমরা জানি সোয়েটিং এটা কিন্তু সিক্রেশন হলেও এটাকে কিন্তু কন্ট্রোল করে সিম্প্যাথেটিক সিস্টেম। যদিও সোয়েটিংটাকে কন্ট্রোল করে বোথ সিম্প্যাথেটিক এন্ড প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম, বাট এর উপর ইনফ্লুয়েন্সটা কার বেশি? সিম্প্যাথেটিকের বেশি। এই জন্য সোয়েটিং প্রবলেম হবে না, অর্থাৎ আপনার সোয়েটিং রিলেটেড কোনো সমস্যা হবে না। তাহলে প্রথম যে সমস্যা সেটা হচ্ছে ড্রাই মাউথ, মুখ শুকায় যাবে, বিকজ ডিউ টু ডিক্রিজ সিক্রেশন অফ স্যালাইভারি সিক্রেশন বা স্যালাইভারি গ্ল্যান্ড। ওকে, এরপর হচ্ছে পোস্টুরাল হাইপোটেনশন। পেশেন্ট যখন পোস্টার চেঞ্জ করবে তখন তার প্রেশার ড্রপ করবে। পেশেন্ট যখন পোস্টার চেঞ্জ করবে তখন তার প্রেশার ড্রপ করবে। ইউজুয়ালি আমি আগেই বলেছি যে আমাদের এই প্যারাসিম্প্যাথেটিক সিস্টেমের একটা স্পেশালিটি হচ্ছে এই মাসেলগুলোকে অলওয়েজ সেমি কনস্ট্রিক্টেড পজিশনে রাখে। ইউজুয়ালি এই যে জিনিসটা প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম, এটা আরো একটা স্পেশাল কাজ করে, সেটা হচ্ছে আমাদের যে ব্লাড ভেসেল গুলো আছে এই ব্লাড ভেসেল গুলোকেও সেমি কনস্ট্রিক্টেড পজিশনে রাখে। তাহলে নর্মালি আমরা যখন পোস্টার চেঞ্জ করি তখন অটোমেটিক্যালি এগুলো কি হয়? কারেক্টেড হয়। ঠিক আছে? তো আপনি যদি বসা থেকে হঠাৎ করে দাঁড়ায় যান তখন নর্মালি কি হয় যে আমাদের ব্লাড গুলো কিন্তু ইউজুয়ালি গ্র্যাভিটি দিকে যায়। গ্র্যাভিটির জন্য কি হবে? ব্লাড গুলা সবসময় নিচের দিকে ফ্লো করা শুরু করবে। ঠিক আছে? কিন্তু একটা কথা মাথায় রাখবেন, যেহেতু আমাদের আমরা যখন দাঁড়াই হঠাৎ করে, হ্যাঁ, তখন কি হয়? ব্লাড গুলা গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে নিচের দিকে মুভ করার ট্রাই করে। তো সঙ্গে সঙ্গে কি করে? আমাদের এই ব্লাড ভেসেল গুলা কনস্ট্রিক্ট করে ফেলে, যাতে করে ব্লাড গুলা নিচের দিকে যেতে না পারে। ঠিক আছে? এটা হচ্ছে একটা কি রিফ্লেক্স মেকানিজম। যখন আপনি পোস্টার চেঞ্জ করবেন, বসা থেকে দাঁড়াবেন, তখন অটোমেটিক্যালি ব্লাড গুলা নিচের দিকে পড়ার ট্রাই করবে, কিন্তু সঙ্গে সঙ্গে বডি এটাকে কম্পেনসেট করার জন্য কি করবে? ওই ব্লাড ভেসেল গুলাকে কনস্ট্রিক্ট করে দিবে, যাতে করে ব্লাড গুলা নিচের দিকে যেতে না পারে, ব্লাড গুলা আটকায় যায়। কিন্তু আমরা আগে বলেছি যদি প্যারাসিম্প্যাথেটিক কাজ না করে তাহলে আলটিমেটলি রেজাল্ট কি? যে এই যে সেমি কনস্ট্রিক্টেড যে মেকানিজমটা সেটা মেইনটেইন হবে না, এজ আ রেজাল্ট ব্লাড গুলা ঠুম করে ফল করবে। আর ব্লাড গুলো যখন উপর থেকে নিচে দিকে ফল করবে তখন পেশেন্টের কি হবে? হাইপোটেনশন ডেভেলপ করবে। আপনি যখন তার ব্লাড প্রেশার মাপবেন হাতের মধ্যে, আপনি দেখবেন তার ব্লাড প্রেশার ফল করছে। ওকে, আচ্ছা, এরপর কি হতে পারে? নজিয়া, ভমিটিং হতে পারে। এবং আমরা জানি অটোনমিক সিস্টেম কি করে? আমাদের গার্ডটাকে মুভ করায়। গার্ডের যে পেরিস্টালসিস মেকানিজম সেটা কি করে? প্যারাসিম্প্যাথেটিক করে। তাহলে প্যারাসিম্প্যাথেটিক যদি কাজ না করে তাহলে গার্ড আর প্রপারলি মুভ করবে না, অ্যাজ আ রেজাল্ট পেশেন্টের কনস্টিপেশন ডেভেলপ করবে। এছাড়া আরো অনেক কন্ডিশন ডেভেলপ করবে, মানে যে যে কন্ডিশন গুলো আমাদের প্যারাসিম্প্যাথেটিক সঙ্গে সম্পর্কিত। ওকে, আচ্ছা, যেটুকু মনে রাখা সম্ভব এটুকু মনে রাখেন। এগুলো এত ডিটেইলসে কখনো আলোচনা করে না, বা স্যারও জিজ্ঞেস করবেন এসে বলে। আচ্ছা, আর রেসপিরেটরি মাসল ইনভলভ হলে আগে বলেছি রেসপিরেটরি ডিস্ট্রেস হবে, সেক্ষেত্রে পেশেন্টের মারা যাওয়ার চান্স আছে। আচ্ছা, এরপর আসেন ডায়াগনোসিস কি করব আমরা পেশেন্টের। এখন আমরা নরমালি কি করি? আমরা যে কাজটা করব, আমরা পেশেন্টের সিরাম নিব এবং বোটুলিনাম টক্সিন ডিটেক্ট করার ট্রাই করব, অর্থাৎ সিরাম অ্যানালাইসিস করব ফর বোটুলিনাম টক্সিনের জন্য। আচ্ছা, আমরা ইউজুয়ালি এখানে কালচার করি না। হ্যাঁ, আমরা আগেই বলেছি যে ক্লোস্ট্রিডিয়াম গ্রুপের সদস্যদের কালচার আমরা ইউজুয়ালি করতে চাবো না। কেন? কারণ এরা অ্যানারোবিক, অব্লিগেট অ্যানারোবিক ব্যাকটেরিয়া। তাদের এদেরকে কালচার করতে হলে যে এনভায়রনমেন্টের প্রয়োজন সেটা খুবই টাফ মেনটেন করা। এই জন্য এদেরকে কালচার করতে হলে প্রচুর সময়ের প্রয়োজন এবং এরা ইউজুয়ালি সাকসেসফুল হয় না। এই জন্য আমরা সাধারণত এদেরকে কালচার মিডিয়ামের মাধ্যমে গ্রো করার ট্রাই করি না, অর্থাৎ সিএস এই এক্সামিনেশনটা বা এই ডায়াগনস্টিক টেস্টটা আমরা ইউজুয়ালি এদের জন্য করব না। তাহলে প্রথম টেস্টটা হচ্ছে আমরা তার সিরাম অ্যানালাইসিস করব ফর বোটুলিনাম টক্সিনের জন্য। ওকে, আচ্ছা আচ্ছা, এখন তাহলে আমাদেরকে এই যে আমরা যে বোটুলিনাম টক্সিনটা খুঁজবো, আমরা কিন্তু দুটো জায়গা থেকে খুঁজবো। একটা হচ্ছে পেশেন্টের সিরাম থেকে খুঁজবো, অথবা লেফট ওভার ফুড থেকে খুঁজবো। পেশেন্ট যদি আসে, যদি বলে সে যে আমার 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 পেশেন্টটা খাইছিল, হঠাৎ করে খাওয়ার পর থেকে সে অসুস্থ হয়ে গেছে, তাহলে আমরা প্রথমে বলবো যে পেশেন্ট যেগুলো খাইছিল সেই ফুডগুলো কি আছে নাকি নাই। সে যদি বলে না ফুডগুলো এখনো বাসায় আছে, বা আমি ফেলি নাই, বা আমি গুছিয়ে রাখছি, তাহলে আমি বলবো যে ফুডগুলো নিয়ে আসেন, আমি ফুড থেকে স্যাম্পল কালেক্ট করবো। তাহলে ফুড স্যাম্পল কালেক্ট করে আমি দেখবো যে তার মধ্যে কি টক্সিন আছে কিনা। আর যদি ফুড সে ফেলাই দেয় তখন আমি পেশেন্টের সিরাম নিয়ে ডিটেক্ট করার ট্রাই করবো যে সিরামের মধ্যে, মানে ব্লাড সিরামের মধ্যে তার বোটুলিনাম টক্সিনটা আছে কিনা। ওকে, আচ্ছা, এছাড়া আমরা কি করতে পারি? আমরা কিছু স্পেশাল টেস্ট করতে পারি, যেমন আমরা টক্সিন ইন্ডিকেশনের জন্য বা টক্সিনটাকে আইডেন্টিফিকেশন করার জন্য আমরা কিছু অ্যান্টিজেন টেস্ট করতে পারি। ঠিক আছে? বিকজ এগুলো তো ওয়ান কাইন্ড অফ অ্যান্টিজেন না। আচ্ছা, তাহলে আমরা কি করতে পারি? আমরা এলাইজা করতে পারি, এলাইজা। ওকে, এগুলো আপনারা পড়বেন না, এগুলো মেকানিজম খুব সুন্দর, ইজি, বুঝতে পারলে একদম ইজি হবে। একটা হচ্ছে এলাইজা টেস্ট করবেন। আর কি করতে পারি? আমরা রেডিও ইমিউনো অ্যাসে করতে পারি। আমরা বলি রেডিও ইমিউনো অ্যাসে, RIA, রেডিও ইমিউনো অ্যাসে করতে পারি। এছাড়া পজিটিভ, প্যাসিভ অথবা অ্যাক্টিভ হেমাগ্লুটিনেশন টেস্ট করতে পারি। অনেকগুলো টেস্ট আছে, এগুলো সবগুলো হচ্ছে ইমিউনোলজিক্যাল টেস্ট। আপনি যখন ইমিউনিটি পড়বেন তখন এগুলো পড়ে নেবেন। ঠিক আছে? আচ্ছা, কিভাবে টেস্টগুলো করা হয়, টেস্টগুলো করলে কিভাবে পজিটিভ রেজাল্ট আসবে, কিভাবে নেগেটিভ রেজাল্ট আসবে, তো অনেক বড় কথাবার্তা, এখন আপাতত যাচ্ছি না।
তাহলে আমরা ডায়াগনোসিস করতে পারি লেফট ওভার ফুড থেকে, আমরা টক্সিন আইডেন্টিফিকেশন করতে পারি, পেশেন্টের সিরাম থেকে করতে পারি, কালচার আমরা ইউজুয়ালি করবো না। এছাড়া আমরা কিছু ইমিউনোলজিক্যাল টেস্ট লাইক এলাইজা, রেডিও ইমিউনোঅ্যাসে, প্যাসিভ হিমোগ্লুটিনেশন টেস্ট, এই টেস্টগুলো করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এখন ট্রিটমেন্ট কি দিব? আমরা আগেই পড়েছি প্রথম ট্রিটমেন্ট হচ্ছে সাপোর্টিভ ট্রিটমেন্ট। প্রথম ট্রিটমেন্ট হচ্ছে সাপোর্টিভ ট্রিটমেন্ট। সবার প্রথমে আপনি ট্রাই করবেন সাপোর্ট দেওয়ার জন্য, হ্যাঁ, কারণ অলরেডি টক্সিন ঢুকে গেছে। এই টক্সিন নিয়ে গুটাগুটি আমি পরে করবো, আগে পেশেন্টকে আমি সার্ভাইভ করানোর ট্রাই করবো। সবার প্রথমে আমি খেয়াল করে দেখবো যে পেশেন্টের রেসপিরেটরি মাসেলগুলো ইনভলভ কিনা। যদি রেসপিরেটরি মাসেল ইনভলভ হয় এবং পেশেন্টের যদি সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস হয়, তাহলে অবশ্যই আমি ট্রাই করবো পেশেন্টকে কি করার জন্য, রেসপিরেটরি সাপোর্ট দেওয়ার জন্য। অর্থাৎ প্রথম ট্রিটমেন্টটাই হচ্ছে সাপোর্টিভ মেজার বা সাপোর্টিভ ট্রিটমেন্ট। ওকে, আচ্ছা, তারপরে যদি সে অ্যাডাল্ট হয় তাহলে সেক্ষেত্রে আমরা প্যাসিভ ইমিউনাইজেশন করবো। আগে ক্লাসে বুঝিয়েছিলাম প্যাসিভ এবং অ্যাক্টিভ ইমিউনাইজেশন কি। তাহলে প্যাসিভ ইমিউনাইজেশন মানে হচ্ছে আমরা অ্যান্টিটক্সিন ইউজ করবো, মানে ইমিউনোগ্লোবুলিন ইউজ করবো, যেটা সরাসরি কি করবে, ফ্রি যে টক্সিন গুলো আছে, মানে যে টক্সিন গুলো এখনো ব্লাডের মধ্যে ঘোরাঘুরি করতেছে, সেই টক্সিন গুলোর সঙ্গে বাইন্ড করে ওই টক্সিন গুলাকে নিউট্রিলাইজ করে ফেলবে। তাহলে আমরা প্যাসিভ ইমিউনাইজেশন করবো অ্যান্টিটক্সিন দ্বারা, যেটা কি করবে, ফ্রি টক্সিন গুলাকে ব্লাড মলিকুল থেকে বা ব্লাড থেকে নিউট্রিলাইজ করে ফেলবে। তাহলে এই ধরনের অ্যান্টিটক্সিন দুই রকম হতে পারে, একটা হচ্ছে ট্রাইভ্যালেন্ট অ্যান্টিটক্সিন। ওকে, সাধারণত এটা টাইপ এ, বি এবং ই এর জন্য প্রযোজ্য, এবং এটা অবটেন করা হয় সিরাম, হর্স সিরাম থেকে। এটা অবটেন করা হয় হর্সের সিরাম থেকে। ওকে, আচ্ছা, আর সেকেন্ডটা হচ্ছে আমাদের হেপ্টাভ্যালেন্ট টক্সিন, যেটা সাধারণত সাতটা এর জন্যই প্রযোজ্য। আচ্ছা, তাহলে ট্রিটমেন্টের মধ্যে আমরা কি করবো, রেসপিরেটরি সাপোর্ট দিব আর অ্যান্টিটক্সিন ইউজ করতে পারি ট্রাইভ্যালেন্ট টাইপ অথবা হেপ্টাভ্যালেন্ট টাইপ। ওকে, এগুলো হচ্ছে জাস্ট মনে রাখার জন্য, ঠিক আছে। আচ্ছা, কিন্তু ট্রিটমেন্ট তো আমরা দিব, কিন্তু সবসময় মাথায় রাখতে হবে যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। তাহলে সবার প্রথমে প্রিভেনশন করা ট্রাই করবো। এই জন্য আপনি যখন কোনো ক্যান ফুড খাবেন, আপনি যখন কোনো ক্যান ফুড পাবেন, সবার প্রথমে যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি ওই ফুডটাকে প্রেসার অবস্থায় কুকিং করবেন, প্রেসারাইজড অবস্থায় কুকিং করবেন, হাই টেম্পারেচারে কুক করবেন। তাহলে যখন আপনি হাই টেম্পারেচারে কুক করবেন বা প্রেসারাইজড অবস্থায় কুক করবেন, প্রেসার দিয়ে কি বলে এটা, প্রেসার কুকার দিয়ে, তখন কি হবে, এই টক্সিন গুলা ইউজুয়ালি কি হয়ে যায়, ডিস্ট্রয় হয়ে যায়, অর্থাৎ আমাদের কন্টেন্ট গুলো স্টেরিলাইজ হয়ে যায়। ওকে, আচ্ছা, আর যখন আমরা কোনো ফুড প্রিজার্ভ করতে চাবো, হ্যাঁ, যখন আমরা ফুড প্রিজার্ভ করতে চাবো লাইক বিভিন্ন রকমের ফুড, তখন আমরা কি করবো, সাধারণত ফুড গুলোকে প্রিজার্ভ করবো ইনক্রিজ অ্যাসিডিটি অথবা পিএইচ কমিয়ে। মানে আমরা যেমন পিকলকে অ্যাসিড করি ভিনেগার দিয়ে, তাহলে কি হয়, ওটা সাধারণত নষ্ট হয় না এবং ওদের মধ্যে যে জার্ম গুলো আছে তারা সাধারণত অ্যাসিডিটির জন্য মারা যায়। ওকে, আচ্ছা, আরেকটা কন্ডিশন আছে বাচ্চাদের ক্ষেত্রে হয়, সেটা হচ্ছে ইনফ্যান্ট বটুলিজম। এটা কখন হয়, ওই অনেক সময় দেখা যায় না, বাচ্চা জন্মগ্রহণ করার পরেই বাচ্চার মুখে হঠাৎ করে আমরা কি দিয়ে দিই, বিভিন্ন রকমের মধু দিয়ে দিই। তো দেখা যায় যে ওই মধুর মধ্যে যদি আমার এই কি বলে স্পোরটা রয়ে যায় এবং ওই স্পোরটা যখন বাচ্চার গাটে চলে যায়, তখন কি হয়, ওই গাটে গিয়ে তারা কলোনাইজেশন করে। হ্যাঁ, কারণ কি, কারণ আমাদের বাচ্চাদের যে গাট আছে, গাটের মধ্যে কিন্তু ফ্লোরা ডেভেলপ হয় না। হ্যাঁ, বাচ্চাদের নর্মাল গাট ফ্লোরা কিন্তু অনেক টাইম লাগে ডেভেলপ করার জন্য। তাহলে যখন এই গাটের মধ্যে এই অর্গানিজমটা যায়, তখন কি করে, সেই অর্গানিজমটা গাটের মধ্যে গিয়ে ফ্লোরিশ হয়, দেন তারা কি করে, এই টক্সিন রিলিজ করে এবং মোটুলিজম তৈরি করে। তখন বাচ্চার বডিটা অনেক দ্রুতপুতু হয়ে যায়। আমরা বলি যে বাচ্চা মানে বডিটা কেমন যেন একদম ফ্ল্যাসিড হয়ে গেছে, হ্যাঁ, নরম হয়ে গেছে। এই কন্ডিশনটাকে আমরা বলি ইনফ্যান্ট বটুলিজম অথবা ফ্লপি বেবি সিনড্রোম। এই জন্য আমরা সাধারণত বাচ্চাকে কখনোই, হ্যাঁ, একদম বাচ্চা জন্মগ্রহণ করার পর থেকে পরে কোনো মধু বা মিষ্টি জাতীয় কোনো খাবার মুখে দিব না, ঠিক আছে, যেন প্রিল্যাকটিয়াল ফিড বলি আর কি। ঠিক আছে, শরীরটা ভালো। আচ্ছা, এরপর আসেন ওই যে আমি দুই ধরনের বটন টক্সিন, আচ্ছা, দুইটা টক্সিন আছে, এ টক্সিন আর বি টক্সিন, এগুলো লেস টক্সিক। এই টক্সিন গুলো হচ্ছে লেস টক্সিক। ওকে, আচ্ছা, তো সুবিধা কি দেখেন, এই টক্সিন গুলো যেহেতু লেস টক্সিক, এক নম্বর সুবিধা হচ্ছে এদের টক্সিসিটি খুবই কম। দুই নম্বর হচ্ছে এরা লং টাইম ধরে নিউরোমাসকুলার জাংশন ব্লক করতে পারে। তাহলে কথা বললাম যে এদের টক্সিসিটি অনেক কম এবং এরা লং লাস্টিং ধরে নিউরোমাসকুলার জাংশনটাকে ব্লক করতে পারে, ঠিক আছে। তাহলে এই টক্সিন দুইটাকে, মানে এই টক্সিন এবং বি টক্সিন গুলাকে পরবর্তীতে ফার্মাসিউটিক্যাল ভাবে ইউজ করা হওয়া শুরু করছে। ওকে, কেন, যাদের রিঙ্কেল পড়ে, হ্যাঁ, গায়ে যে বলে না যে একটু বয়স হলেই সাধারণত কি হয়, গালে কিছু দাগ পড়ে না, রিঙ্কেল পড়ে না, হ্যাঁ, এই যে রিঙ্কেল গুলা সাধারণত নায়ক নায়িকারা কি করে, তাদের কিন্তু দেখবেন বয়স হলেও কিন্তু রিঙ্কেল ছাপ থাকে না, কারণ তারা এগুলা কি ট্রিটমেন্ট করে। কিভাবে করে, তারা কি করে, এই যে এই জায়গাগুলোতে, এই মাসেল গুলাতে তারা কি করে, এই এ এবং বি দ্বারা তৈরি একটা স্পেশাল জিনিস, যাকে আমরা বটক্স বলি,
এই বোটুলিনাম টক্সিনটাকে তারা ইউজ করে। তো কি হয়, আমাদের রিঙ্কেলটা কেন পড়ে, কারণ ওইখানকার মাসেলগুলা কনস্ট্রিক্টেড হয়ে এই লাইনটা পড়ে। তো আমি যদি মাসেলগুলোকে রিল্যাক্স করে দিতে পারি তাহলে কিন্তু এই লাইনটা পড়ে না। তাহলে আমরা কি করব, এই এ আর বি টক্সিন দ্বারা তৈরি করা বটক্স যে টক্সিয়াটা আছে সেটাকে আমরা এখানে ইনজেক্ট করব। ইনজেক্ট করে আমরা ওই মাসেলগুলোকে রিল্যাক্স করে দিব, তখন আর এই যে দাগটা, এই যে রিঙ্কেলের যে দাগটা সেটা থাকবে না। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই জন্য আমরা কি করতে পারি, এই টক্সিনগুলোকে ইউজ করতে পারি। ঠিক আছে, ফেশিয়াল কি বলে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য বা রিঙ্কেলের ট্রিটমেন্টের জন্য। এছাড়া আরো কিছু কিছু ক্ষেত্রে আমরা এই বটক্সটাকে ইউজ করতে পারি, লাইক হাইপার হাইড্রোসিস, যাদের এক্সেসিভ পরিমাণ কি হয়, যাদের এক্সেসিভ পরিমাণ ঘাম হয় তাদের ক্ষেত্রে অনেক সময় বটক্স এইটা ইউজ করা হয়। অথবা অ্যাকালাসিয়া, যাদের লোয়ার ইসোফেজিয়াল মাসেলটা কনস্ট্রিক্টেড হয়ে বসে থাকে, অথবা ফিকাল ডিস্টোনিয়া, ফোকাল ডিস্টোনিয়া মাসেলগুলা সাধারণত, ফোকাল ডিস্টোনিয়া কি জানেন কিনা জানি না, যে একটা গ্রুপ অফ মাসেলগুলা কন্টিনিউয়াসলি কি করে, কনস্ট্রিক্ট করতে থাকে, কনস্ট্রিক্ট করে বসে থাকে, এটা বলি ফোকাল ডিস্টোনিয়া। এই কিছু কিছু কন্ডিশনের ক্ষেত্রে এই বটক্সটাকে আমরা অ্যাজ আ থেরাপিউটিক্যাল এজেন্ট হিসেবে ইউজ করতে পারি। ঠিক আছে, রেয়ার, এখন কম পড়ে এগুলা। ক্লিয়ার, বুঝছেন? সরি, সিক কন্টিনিউয়াসলি ল্যাগ দিয়ে যেতে পারে। তো বুঝতে পেরেছেন কি? তো আমাদের তাহলে এইগুলো নিয়েই জানতে হবে, এর বেশি জানার প্রয়োজন নাই। আমি যা বললাম তা আলহামদুলিল্লাহ একটু জানলেই এনাফ হবে। আর মুখস্থ করার কথাবার্তা দরকার নেই, যেগুলো বললাম সেগুলো মোটামুটি মনে রাখলে হবে। ঠিক আছে, বটক কি, কেন ইউজ করা হয়, রিঙ্কেল ট্রিটমেন্টের জন্য ইউজ করা হয়, তারপর হচ্ছে স্পাজমেটিক কন্ডিশন, যাকে ফোকাল ডিস্টোনিয়া বলি। ফোকাল ডিস্টোনিয়া মানে কি বললাম, যে একটা স্পেসিফিক গ্রুপ অফ মাসেল কনস্ট্রিক্টেড হয়ে বসে থাকে, কন্ট্রাক্ট করে বসে থাকে, তখন আমরা কি করি, এই এইটাকে দিয়ে এটাকে রিল্যাক্স করে দিই। হ্যাঁ, এটা একটা ট্রিটমেন্ট। ওকে, এটাকে আমরা বলি হচ্ছে রাইটার্স ক্র্যাম্প, টর্টিকুলিস, টর্টিকোলিস, ফোকাল ডিস্টোনিয়া, রাইটার্স ক্র্যাম্প, রাইটার্স ক্র্যাম্পিং, যারা অনেক সময় লেখে কন্টিনিউয়াসলি হাত লেখে, তাদের হাতের মাসেল গুলা কনস্ট্রিক্ট হয়ে বসে থাকে। ওকে, এগুলা কিছু কন্ডিশন আর কি। ঠিক আছে, আজকে আজকে এই পর্যন্ত থাকুক। ওকে, আজকে এই পর্যন্ত থাকুক, নেক্সট ক্লাসে পার্টিং করে দেবো। আল্লাহ হাফেজ।